আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। ওই টপিকটা হচ্ছে এসমালি সম্পত্তি কোনো একজন ওয়ারিশ রেজিস্টার্ড অংশনামা ছাড়া বিক্রি করতে পারবে কিনা। আর রেজিস্টার্ড অংশনামা ছাড়া যদি বিক্রি করে সেক্ষেত্রে ওই দলিলটা কতটুকু টিকবে বা হস্তান্তর গ্রহীতা কোনো ক্ষতি হচ্ছে কিনা, হস্তান্তর গ্রহীতার এই দলিল নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা বা কোনো ধরনের মামলা মোকদ্দমার সৃষ্টি হবে কিনা। এক কথায় হস্তান্তর গ্রহীতার কোনো ক্ষতি হচ্ছে কিনা যদি বিক্রেতা যদি রেজিস্টার্ড অংশনামা ছাড়া যদি কোনো এসমালি সম্পত্তি বিক্রি করে। আমি সে বিষয়ে আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। প্রথমে আমরা দেখি অংশনামাটা কি। একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার দাফন কাফনের খরচ, তার ঋণ পরিশোধ, কর্য পরিশোধ আর এই জিনিসগুলা সম্পন্ন করার পর তার যে অবশিষ্ট সম্পত্তি থাকবে, এই সম্পত্তিগুলা যখন ওই মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে আপোষে সরসে নিরসে যখন ভাগ বন্টন হয় তাকে অংশনামা বলে। এক কথায় মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে আপোষে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে যদি ভাগ বন্টন হয় সেটাকে অংশনামা বলে। আর রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই অংশনামাটা যখন রেজিস্ট্রি করা হয় তখন এটাকে রেজিস্টার্ড অংশনামা বলে। এখন কথা হচ্ছে, একজন শরিকদার বা ওয়ারিশ রেজিস্টার্ড অংশনামা ছাড়া এজমালি সম্পত্তির কোনো অংশ বিক্রি করতে পারবে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, পারবে, কিন্তু এক্ষেত্রে অনেক জটিলতা আছে। আমি পারবে বললাম এজন্য কারণ আমি এইমাত্র ভিডিও দিচ্ছি, কিন্তু ইতিপূর্বে অনেকগুলা দলিল এরকম হয়ে গেছে। মৌখিক আপোষের ভিত্তিতে মৌখিক আপোষ হয়েছে, আনরেজিস্টার্ড আপোষ হয়েছে, অথবা কোনো ধরনের আপোষ হয় না, এরকম অনেকগুলা অহরহ দলিল এ পর্যন্ত হয়েছে। কিন্তু যারা এই দলিলগুলা মূলে সম্পত্তি ক্রয় করেছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে মামলার মধ্যে জড়িয়ে গেছেন। হয়তো বাগের মামলায় জড়িয়ে গেছেন, অথবা সত্য ঘোষণার মামলায় জড়িয়ে গেছেন, অথবা নিষেধাজ্ঞার মামলায় জড়িয়ে গেছেন, বা প্রিয়েমশনের মামলায় জড়িয়ে গেছেন। কোনো না কোনোভাবে তারা মামলার সাথে জড়িয়ে গেছে ক্রেতারা। তাহলে অংশনামা ছাড়া এজমালি সম্পত্তি আপনি খরিদ করলে আপনি কিন্তু অনেকগুলা সমস্যার সম্মুখীন হবেন। যেমন আপনি ভাগের মামলায় পড়তে পারেন, অথবা নিষেধাজ্ঞার মামলায় পড়তে পারেন, বা প্রিয়েমশনের মামলায় পড়তে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের মামলায় আপনি জর্জরিত হতে পারেন। অর্থাৎ আপনি টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন, কিন্তু একটু অসাবধানতার কারণে আপনি খেয়াল করেন নাই যে ব্যক্তি বিক্রি করেছে সে তাদের মধ্যে কোনো রেজিস্টার্ড অংশনামা নাই। এই জিনিসগুলো আপনি দেখেন নাই, আপনার দলিল লেখকও এই জিনিসগুলো আপনাকে বলে নাই, কাগজগুলো ভালো করে পর্যালোচনা করে নাই, যার কারণে আপনার আজকে এই অবস্থা। তাহলে দেখা যাক রেজিস্টার্ড অংশনামা যে বাধ্যতামূলক বা রেজিস্টার্ড অংশনামা যে লাগবে এজমালি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে, এই ব্যাপারে আমরা কয়েকটা আইনের দিকে যাই, মূল আইনের দিকে যাই, রেফারেন্সের দিকে যাই, বা মন্ত্রণালয়ের কোনো পরিবর্তন আছে কিনা আমরা সেগুলো একটু দেখি। প্রথম কথা হচ্ছে এসএনটি অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143 এর খ ধারা মতে, অর্থাৎ এসএনটি অ্যাক্ট 1950-এর 143-এর খ ধারা মতে 143-এর খর 1-এ বলা হচ্ছে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশরা প্রথমে একটা বন্টননামা দলিল সৃজন করবেন। এরপর ওই দলিলটা রেজিস্ট্রি করবেন। তারপর রেজিস্ট্রি করার পর তারা ওই রেজিস্টার্ড অংশনামা মূলে রাজস্ব কর্মকর্তার বরাবরে জমা খারিজের জন্য আবেদন করবেন।
অর্থাৎ নামজারির জন্য আবেদন করবেন। তাইলে এটা মূল আইন, কিন্তু এসএনটি অ্যাক্ট এটা মূল আইন। এই মূল আইনেই কিন্তু বলা হচ্ছে কি মৃত ব্যক্তির এই যে সম্পত্তি, এসমালি সম্পত্তি, এগুলা অংশীদাররা আগে বিলি বন্টন করবেন, ভাগ বন্টন করবেন এবং এই বন্টননামাটা বা অংশনামাটা রেজিস্ট্রি করবেন। তারপর তারা জমা খারিজের জন্য রাজস্ব কর্মকর্তা বা এসিল্যান্ড বরাবরে জমা দিবেন। আবার এই একই ধারার 143-এর খ 2 নম্বর 2-এ বলা হচ্ছে কি যখন এই এসমালি সম্পত্তির ওয়ারিশরা যখন রেজিস্টার্ড অংশনামা মূলে তারা যখন নামজারির জন্য আবেদন করবেন, তখন এসিল্যান্ড মহোদয় বা রাজস্ব কর্মকর্তা জমা খারিজের আদেশ দিবেন, অর্থাৎ নামজারির আদেশ দিবেন, নামজারি খতিয়ান সৃজনের আদেশ দিবেন। তাহলে এটা হচ্ছে মূল আইন। এখানে তো বলাই হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এসমালি সম্পত্তির অংশনামা করতে হবে, এটা মূল আইনে বলা আছে। এরপর আমরা আরেকটা মূল আইন দেখি, সেটা হচ্ছে কি সম্পত্তি হস্তান্তর আইন। সম্পত্তি হস্তান্তর আইন 1882-র 46 ধারায় কি বলা হচ্ছে, 46 ধারার শেষের দিকে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে একটা যৌথ পরিবারের কোনো একজন সদস্য, যে ক্ষেত্রে যৌথ পরিবারের কোনো একজন সদস্য এসমালি সম্পত্তির কোনো একটা অংশ তৃতীয় কোনো ব্যক্তির বরাবরে বিক্রি করে, যে ব্যক্তিটা এই যৌথ পরিবারের কোনো সদস্য না, এক কথায় স্ট্রেঞ্জার বা আগন্তুক, এই ধরনের তৃতীয় কোনো ব্যক্তির বরাবরে যদি বিক্রি করে, যৌথ পরিবারের কোনো সদস্য ওই এসমালি সম্পত্তির কোনো অংশ যদি তৃতীয় কোনো ব্যক্তির বরাবর বিক্রি করে, তাহলে ওই তৃতীয় ব্যক্তি ওই এসমালি সম্পত্তির বুক দখল করতে পারবে না, বা ওই এসমালি সম্পত্তির যে বসত বাড়ি বা বসতগৃহ বা ওই স্থাপনাতে সে বুক দখল করতে পারবে না। তাইলে এটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের 46 ধারার শেষের দিকে কথাটা বলা আছে। তাহলে আমরা এসএনটি অ্যাক্ট পেলাম মূল আইন, সম্পত্তি হস্তান্তর আইন পেলাম মূল আইন। এখন দেখি আমরা একটা উচ্চ আদালতের রেফারেন্স দেখি, ডিএলআর দেখি, সেখানে কি বলে। উচ্চ আদালতের রেফারেন্সে বলা হচ্ছে যখন যৌথ পরিবারের কোনো সদস্য যদি কোনো একটা সম্পত্তি এসমালি সম্পত্তি বন্টননামা হয় নাই বা অংশনামা হয় নাই, এই ধরনের কোনো একটা এসমালি সম্পত্তি যদি তৃতীয় কোনো ব্যক্তির নিকট বিক্রি করে, ওই ব্যক্তি যদি ওই সম্পত্তিটা দখল নিতে চায়, অর্থাৎ ক্রেতা যদি দলিল মূলে দখল নিতে আসে, তখন সশরিকদারগণ তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে কি বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি সম্পত্তি কিনছে, যে বিক্রি করছে তাদের মধ্যে কোনো অংশনামা হয় নাই, রেজিস্টার্ড অংশনামা হয় নাই, মৌখিক বা কোনোভাবে মৌখিক অংশনামা করে বিক্রি করে ফেলছে। এখন যে কিনছে সে যখন ওই সম্পত্তিটা দখল নিতে আসবে, তখন সশরিকদার যারা আছে ওই সম্পত্তির এসমালি সম্পত্তির, তারা কি করতে পারে, আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে এটা হচ্ছে একটা উচ্চ আদালতের রেফারেন্স, যেটা হচ্ছে 12 ডিএলআরে আছে, আবার 9 ডিএলআর পেজ নাম্বার 119-এও এটা বলা আছে। এখন দেখি যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক 2025 সালে, অর্থাৎ এই বছর ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে 2025 সালের 11 ফেব্রুয়ারি এই বিষয়ে একটা পরিপত্র জারি করেছেন। ওই পরিপত্রে কি বলা আছে একটু দেখি। ওই পরিপত্রের প্রথম ভাগে বলা আছে কি যে যখন এসমালি সম্পত্তি কোনো ব্যক্তি যখন আলাদাভাবে নামজারি করতে যাবে, অর্থাৎ মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি এসমালি সম্পত্তি কোনো ব্যক্তি বা ওয়ারিশরা যখন আলাদাভাবে পৃথকভাবে জমা খারিজ করতে যাবে বা নামজারি করতে যাবে, সেক্ষেত্রে বন্টননামা বাধ্যতামূলক। বন্টননামা দলিল, রেজিস্টার্ড বন্টননামা দলিল দাখিল করা রাজস্ব কর্মকর্তার বরাবরে বাধ্যতামূলক। এটা হচ্ছে এই পরিপত্রের প্রথম দিকে। তাহলে শেষের দিকে একটু শিথিলতা আছে। শেষের দিকে বলা আছে কি, যদি দেখা যায় ওই অংশীদাররা যৌথভাবে সকলে মিলেমিশে একসাথে যদি এই এসমালি সম্পত্তি নামজারি করতে যায়, সেক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজনীয়তা নাই। তারা ওয়ারিশ সনদ দিয়ে একসাথে একে খতিয়ানে তারা কি করতে পারবে, নামজারি করতে পারবে। তাহলে এই পরিপত্রে বলা আছে যে যদি পৃথকভাবে নামজারি করতে যায় এসমালি সম্পত্তি, সেক্ষেত্রে বন্টননামা দলিল বাধ্যতামূলক। আর যদি ওয়ারিশরা সবাই মিলে একসাথে যদি নামজারি করতে চায় একে খতিয়ানে, সেক্ষেত্রে বন্টননামা দলিল বাধ্যতামূলক না।
আপনি ওয়ারিশ সনদ দিয়ে আপনি কি করতে পারবেন, এই নামজারি করতে পারবেন, সকলে মিলে একসাথে নামজারি করতে পারবেন। আবার এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা ওয়ারিশরা সবাই মিলে যদি কোনো সম্পত্তি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু বন্টনামা দলিলের প্রয়োজন নাই। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো ধরনের বন্টননামা দলিল ছাড়া, অংশনামা দলিল ছাড়া, রেজিস্টার্ড অংশনামা দলিল ছাড়া কোনো একটা ওয়ারিশ, জায়গা জমির মধ্যে তো সবগুলা তো আর সরস থাকে না, কিছু সরস থাকে, কিছু নিরস থাকে, সরস ও নিরস হতে ভাগ বন্টন করতে হয়। কিন্তু যারা একটু চালাক প্রকৃতির তারা কি করে, সরস জায়গাগুলা তারা বেশ দামে অন্য জায়গার কাছে, অন্য ও তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করে ফেলে। এই জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। আসলে যদি সবাই মিলে বিক্রি করে একসাথে সেক্ষেত্রে কিন্তু বন্টননামা প্রয়োজন নাই, কিন্তু পৃথক পৃথকভাবে বিক্রি করে এবং বিভিন্ন মামলা মোকদ্দমা সৃষ্টি হয়, জটিলতা সৃষ্টি হয় আইনগত। এই জন্য আইনে বলা হচ্ছে, মূল আইনেও বলা হচ্ছে যে বন্টননামা দলিল বা অংশনামা দলিল বাধ্যতামূলক। আর আমরা একটা 2025 সালের 11ই ফেব্রুয়ারির একটা পরিপত্রতেও দেখলাম, নামজারি করতে গেলে, আলাদাভাবে করতে গেলে বন্টননামা লাগবে, আর যৌথভাবে করতে গেলে প্রয়োজন নাই। আবার আমরা একটা ডিএলআরেও দেখলাম, আপনি এরকম আরও অসংখ্য ডিএলআর আছে। আমি একটু উদাহরণ দিলাম যে আপনি যদি তৃতীয় ব্যক্তির কাছে কোনো এসমালি সম্পত্তি বিক্রি করেন, তাহলে ওই তৃতীয় ব্যক্তি ওই সম্পত্তিটা যদি দখল করতে আসে, সহশরিকদার যারা আছে ওনারা চাইলে ওই তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারে, আদালতে নিষেধাজ্ঞার মামলা করতে পারে। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, এসমালি সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া বা রেজিস্টার্ড অংশনামা দলিল ছাড়া বিক্রি করা মোটেও উচিত নয়। এক্ষেত্রে ক্রেতাদেরকে কিন্তু সাবধান হওয়া অত্যন্ত জরুরি। আমার এই ভিডিওটা বিক্রেতাদের ক্ষেত্রে, বিক্রেতা যারা আছে ওনাদের জন্য জরুরি, কিন্তু ক্রেতাদের জন্য অত্যন্ত বেশি এই ভিডিওটা বেশি দরকারি বলে আমি মনে করি। কারণ এই ক্ষেত্রে ক্রেতারাই বেশি প্রতারিত হয় এবং প্রতারণার শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি তথ্যবহুল হয় এবং এটা দ্বারা যদি কারো উপকার আসে বলে মনে হয়, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।